আপনি কখনো ফিশ অয়েল ক্যাপসুল খেয়েছেন? অর্থাৎ মাছের তেলের ক্যাপসুল দেখেননি কখনো? বেশ সুন্দর দেখতে, ট্রান্সপারেন্ট হয়, ভেতরে একটা হলদে সোনালি তরল থাকে, কাঁচের চকচকে কৌটোতে পাওয়া যায়। আমাদের এই দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো খেয়েছেন, কেউ কেউ হয়তো এখনো খেয়ে চলেছেন। আপনি জানলে অবাক হবেন, এই যে ফিশ অয়েল ক্যাপসুল বা এই যে এর গোটা ব্যবসা বা ইন্ডাস্ট্রি, এটার ভলিউম কত জানেন? কত বড় ব্যবসা? কয়েক বিলিয়ন ডলার। অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমরা বলি, এর ভ্যালু হচ্ছে, এই ব্যবসার ভ্যালু প্রায় হাজার হাজার কোটি টাকার। কেন অত বড় ব্যবসা এটা হয়ে দাঁড়ালো? একটা খুব ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ফ্যাক্ট হচ্ছে, এই যে ফিশ অয়েল ক্যাপসুল, এটা কিনতে আপনাকে কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। অর্থাৎ এটা একটা ওভার দ্য কাউন্টার ড্রাগ। এবং ওয়েস্টার্ন কান্ট্রি বা পশ্চিমের দেশে যেখানে আপনার ফার্মাসিগুলো অনেক বেশি রেগুলেটেড, সেখানে যে কোনো ওষুধ আপনি কিন্তু চট করে আমাদের দেশের মতন গিয়ে বললে পরেই হাতে পেয়ে যাবেন না, আপনার প্রেসক্রিপশন প্রয়োজন। কিন্তু যেহেতু এই ফিশ অয়েল যেটা ক্যাপসুল, এটা একটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, এটার কোনো প্রেসক্রিপশনের প্রয়োজনীয়তা নেই, তাহলে অনেকেই যারা হেলথ কনসাস বা আমি রাদার বলবো একটু ওভার হেলথ কনসাস, তারা কিন্তু নিজেরাই এটা আনিয়ে কিনে কিনে খান। তো কেন মোস্টলি লোকে খান? এর পিছনে যুক্তিটা কি? যুক্তি মোস্টলি চারটে খুব স্ট্রং যুক্তি আছে। এক নাম্বার, এই ফিশ অয়েল বিভিন্নভাবে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথকে ইমপ্রুভ করে, অর্থাৎ আমাদের হার্ট রোগ বা হার্টের রোগ হওয়ার রিস্কটাকে কমায়। দু নম্বর, এটার একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, অর্থাৎ প্রদাহ আমাদের শরীরে কিছুটা দমন করে। তার ফলে বেশিরভাগ রোগী, আমি আগেও আলোচনা করেছি যে একটা ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহর জন্য আমাদের শরীরে যেগুলো হয়, সেগুলো থেকেও আমরা অনেকটা মুক্তি পাই। 3 নাম্বার, এটা মেন্টাল হেলথকে ইমপ্রুভ করে। এবং 4 নাম্বার, এটা লংগিভিটি বাড়ায়। অর্থাৎ আপনি যদি রেগুলার কনজিউম করেন, তাহলে আপনার সার্ভাইভাল এক্সপেক্টেন্সি বেড়ে যাবে, অর্থাৎ আপনার বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে। সবগুলো কি সঠিক দাবি? নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আলোচনা করব এই যে বিশাল বড় ফিশ অয়েল ইন্ডাস্ট্রি লোকে মুড়ি মুরগির মতন কিনে কিনে খাচ্ছেন, এর পেছনে সায়েন্স কতটা এবং কতটাই বা প্রচার। তাহলে প্রথমে আলোচনা করি একটু যে কেন আমরা এই ফিশ অয়েলের পিছনে ছুটেছি। তাহলে ফিশ অয়েলে বেসিক্যালি থাকে ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড নিয়ে যখনই কথা বলবো, তখন ফ্যাটি অ্যাসিড কি করে? ফ্যাটি অ্যাসিডের তো কিছু কিছু স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে এটা প্রয়োজন হয়, আবার কিছু কিছু সময় এটা যদি বেশি শরীরে ঢুকে যায় তখন আমাদের একটু গণ্ডগোলের মুখে ফেলে দেয়। তাহলে স্বাভাবিক শরীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো, যেমন আমি আপনাকে বলি, আমাদের প্রত্যেকটা শরীরের যে একটা বেসিক ইউনিট, সেল বা কোষ, তার মেমব্রেন অর্থাৎ বা তার কভারটা কিন্তু যেটা দিয়ে তৈরি হয়, তার জন্য একটা ফ্যাটি অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। সেরকম এই সেলের মধ্যে যে অনেক অর্গান থাকে, ছোট ছোট অর্গানেলি আমরা বলি, মাইটোকন্ড্রিয়া, হ্যান ত্যান, এর প্রত্যেকটা কাভারের জন্য কিন্তু এই ফ্যাটি অ্যাসিডের প্রয়োজনীয়তা হয়, আদারওয়াইজ এগুলো তৈরি হবে না। এখন এই ফ্যাটি অ্যাসিডগুলো আছে, কিছু কিছু আমাদের শরীরে নিজে থেকে তৈরি করতে পারা যায়। যেমন আপনি যদি ফ্যাট না খেয়ে কার্বোহাইড্রেটও খান, তাহলে শরীরে গিয়ে সেগুলো কনভার্ট হয়ে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। কিন্তু কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আছে যেগুলোকে আমরা বলি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। কেন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমরা বলি? এগুলো আমাদের শরীরে আমরা তৈরি করতে পারি না, কিন্তু তার প্রয়োজনীয়তাটা কিন্তু শরীরে রয়েছে। তার মানে এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলোকে কিন্তু আমাদের ডিরেক্টলি কনজিউম করতে হবে, আমাদের খাবারের মধ্যে কিন্তু এর থাকাটা প্রয়োজন। তো এরকমই কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড দেখা গেছে যে মাছের তেলে বেশি থাকে। কীরকম? আমরা কম বেশি একটু আধটু সবাই শুনেছি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, তাই তো? তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা কিনা মাছের তেলে বা ফিশ অয়েলে খুব বেশি পরিমাণে থাকে। এছাড়া আরেকটা এই ধরনের ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড।
কনভেনশনালি এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকে কিন্তু বলা হয় এটা অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ প্রদাহ শরীরে দমন করতে সাহায্য করে। whereas কনভেনশনালি চিরাচরিতভাবে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডকে বলা হয় এটা আমাদের শরীরে যে প্রদাহ বাড়িয়ে দেয়, অর্থাৎ এটা প্রো ইনফ্লামেটরি। তাহলে মাছের তেলে খুব বেশি পরিমাণে থাকে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আবার একটু আসা যাক যে মাছের তেল ছাড়া কি এর কোনো আর সোর্স নেই? হ্যাঁ, প্ল্যান্ট সোর্সও আছে। ওমেগা 3 কিন্তু খালি মাছের তেলেই পাওয়া যায় এরকম না, বেশ কিছু প্ল্যান্ট সোর্স অর্থাৎ ভেজিটেবল থেকেও আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই। তাহলে যুক্তি যেগুলো আছে যে ফ্যাটি অ্যাসিডটা আমি মাছের তেল থেকেই ওমেগা 3টা খাবো, তার পিছনে হচ্ছে যে মাছের তেলে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলো থাকে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো আছে। একটা হচ্ছে ইকোসা পেন্টানোইক অ্যাসিড, অর্থাৎ আমরা শর্টে বলি ইপিএ, আরেকটা হচ্ছে ডেকাসা হেক্সানোইক অ্যাসিড, যেটাকে আমরা শর্টে বলি ডিএইচএ। এই টেলিভিশনের অ্যাডভার্টাইজের যুগে এই ইপিএ আর ডিএইচএ কিন্তু কম বেশি আমাদের সবারই কানে গিয়েছে। ভালো তেল, তার মধ্যে প্রচুর ইপিএ আছে, ডিএইচএ আছে। whereas যে প্ল্যান্ট বেস ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তাতে কি থাকে? তাতে থাকে আলফা লিনোনেইক অ্যাসিড, বা আমরা অনেক সময় ওটাকে বলি এএলএ। তাহলে এই এএলএটা কিন্তু শরীরে ডিরেক্টলি কাজ না করে কিছুটা কনভার্সন হয়, কনভার্সন হয়ে এই ডিএইচএ আর ইপিএ তৈরি করে। whereas মাছের তেলে কিন্তু ডিরেক্টলি ইপিএ আর ডিএইচএই থাকে, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট প্রাইম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা হচ্ছে যুক্তি বিহাইন্ড কনজাম্পশন অফ ফিশ অয়েল, যেটাতে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার জন্য আমরা বলি যে এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, এ হার্টের রোগ আটকে দেবে, এ মেন্টাল হেলথ ভালো রাখবে, এবং হার্টের রোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ স্ট্রোক আর হার্ট অ্যাটাক যদি কমে যায় তাহলে মানুষটা দীর্ঘজীবী হবে। তাহলে এইটা হচ্ছে যুক্তি এত প্রচুর ফ্যাটের যেই ফিশ অয়েল সেগুলো খাওয়ার। তাহলে যুক্তিটা কি পুরোটাই সঠিক? এটা কি প্রমাণিত? আমাদের সায়েন্স কি বলছে? চলুন একটু চুলচেরা বিশ্লেষণ করা যাক। তাহলে চলুন আলোচনা করা যাক এই যে মাছের তেলের সায়েন্স, এর পিছনে যুক্তি কতটা আছে আর কতটাই বা এটা সিউডো সায়েন্স। 6টি মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়া রয়েছে যে এই মাছের তেল সম্বন্ধে, যেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথম যে জিনিসটা বলার, যে এই মাছের তেলে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটা কোন ধরনের মাছে পাওয়া যায়? এটা কি সব মাছেই আছে? উত্তরটা হচ্ছে এটা কিন্তু কোল্ড ওয়াটার ফিশ যারা, অর্থাৎ যেসব মাছ খুব ঠান্ডা জলে থাকে, মোস্টলি আটলান্টিক সি যার নর্থ পোল সাউথ পোলের কাছাকাছি, আমরা জানি সেখানকার সমুদ্রের জলটা ভীষণ ঠান্ডা, সেখানে যে ধরনের মাছগুলো হয় সেগুলোতেই কিন্তু এই অয়েলটা থাকে বেশি। কেন? কারণ এই যে আমি বললাম ডিএইচএ আর ইপিএ, এটা কিন্তু ওই মাছটিকে এত ঠান্ডা জলে থাকলে পরেও সেটা যাতে ফ্রিজ না হয়ে যায় তাতে সাহায্য করে। এবং আপনি জানলে অবাক হবেন যে ওয়ার্ম ওয়াটার ফিশ, মানে আমরা মোস্টলি বাঙালিরা বা আমরা ইন্ডিয়ানরা যেসব ফিশ খাই, তাতে কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পার্সেন্টেজ কম্পেয়ার টু কোল্ড ওয়াটার ফিশ অনেক কম, বেশ কম। সুতরাং কমার্শিয়ালি অ্যাভেলেবেল আপনাকে যে ক্যাপসুলগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমাদের দেশের মাছ থেকে তৈরি হয় না, এগুলো সব ওই বিদেশি মাছ থেকে তৈরি হয়, এবং সেটা আপনার ওই মোস্টলি পোলের কাছাকাছি খুব ঠান্ডা জলের মাছ, কড লিভার অয়েল, হ্যালিব্যাট লিভার অয়েল বা ওই জাতীয় বড় বড় ফিশ থেকে কিন্তু তৈরি করা হয়। তাহলে একটা জিনিস বোঝা গেল যে এই জিনিসটা খুব ঠান্ডায় থাকছে। এবং একটা খুব ইম্পর্ট্যান্ট সায়েন্টিফিক ফ্যাক্ট হচ্ছে, যদি এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের টেম্পারেচারটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই যে ফ্যাটি অ্যাসিডগুলো সেগুলো কিন্তু একটু ডিনেচার্ড হয়ে যায়। আমরা বলি তেল পুরনো হয়ে গেলে কেমন একটু গন্ধ এসে যায়, সেটা কিন্তু পুরো পচে গেছে আমরা বলি না। সেরকম এই ফিশ অয়েলটা প্রপারলি যদি আমরা এক্সট্রাকশন না করি অথবা এক্সট্রাকশন করার সময় তার টেম্পারেচার যদি বেড়ে যায়, হুইচ ইজ ফেয়ারলি কমন,
তাহলে কি হবে, এই অয়েলটা হয়ে যাবে র্যানসিড অয়েল। র্যানসিড অয়েল মানে কিন্তু পচা তেল না, কিন্তু আমরা অনেকেই জানি যে একটু পুরনো তেলে একটা অদ্ভুত বাজে গন্ধ চলে আসে এবং আমাদের বাড়ির গুরুজনরা বলে, না অতটা পুরনো তেল তোরা খাস না, ওই তেলটা খেলে তোর ক্ষতি হবে। কথাটায় কিন্তু যুক্তি খুব আছে, কারণ এই একটু বেশি টেম্পারেচারে যখনই তেলটা র্যানসিড হয়ে যাচ্ছে তখন কিন্তু এই যে ভালো গুণওয়ালা ফ্যাটি অ্যাসিডগুলো এগুলো ডিনেচার্ড হয়ে যাচ্ছে এবং এর প্রোটেকশন কিন্তু আমরা আর পাচ্ছি না। ইনফ্যাক্ট আর একটা স্কুল অফ ওপিনিয়ন, কিছু কিছু বিজ্ঞানীদের এটা মত আছে, যেহেতু এই খুব লো টেম্পারেচারে জেনারেলি এই ফ্যাটি অ্যাসিডগুলো থাকছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, হিউম্যান বডির টেম্পারেচার হচ্ছে 98.6 ডিগ্রি অ্যাভারেজ টেম্পারেচার। তাহলে যখনই আমার হিউম্যান বডিতে এটা আসছে, অর্থাৎ আমরা যখন কনজিউম করছি সেই টেম্পারেচারেও কিন্তু এই ফ্যাটি অ্যাসিডটা কিন্তু র্যানসিড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ ডিনেচার্ড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তার জন্য তার প্রোটেক্টিভ এফেক্টটা কিন্তু আমরা পাবো না। তাহলে এটা খুব একটা বড় যুক্তি এগেনস্ট অল দিস ফিশ অয়েল ইন্ডাস্ট্রি। যত ফিশ অয়েল ক্যাপসুল আছে তার এগেনস্টে কিন্তু এটা খুব বড় যুক্তি এবং এর সায়েন্টিফিক বেসিসও রয়েছে। তাহলে এটা ছিল 1 নম্বর যুক্তি, এগেনস্ট কনজাম্পশন অফ অল দিস ফিশ অয়েল। 2 নম্বর যুক্তিটা কি, কিছু বৈজ্ঞানিক মনে করে যে ফিশ অয়েলে কী হয়, খুব বেশি কোয়ান্টিটি অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ওয়ারাজ ন্যাচারাল যত সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে তাতে কিন্তু ওমেগা 3 আর ওমেগা 6-এর রেশিওটা অলমোস্ট 1:1, যেটা কিনা ফিশ অয়েলে ওমেগা 3 অনেক বেশি। তার ফলে কি হচ্ছে, যখনই আপনি এটা কনজিউম করছেন সেটা কিন্তু একটা সুপ্রা ফার্মাকোলজিক্যাল লেভেলে আপনার শরীরে চলে যাচ্ছে। তো আমরা যেটা বলি সবসময় যে কোনো জিনিসেরই বেশি খুব বেশি ভালো নয়, এতটা বেশি চলে গেলে কিন্তু শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোর মধ্যে অনেক রকম সমস্যার সৃষ্টি করতে পারে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ইনফ্যাক্ট এটাও বলা হয় যে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি যদি খালি কনজিউম করেন প্রবাবলি সেটা খুব একটা উপকারী হয় না, এর সঙ্গে অন্যান্য ফ্যাটও আপনাকে একটু মিশিয়ে কনজিউম করতে হবে, যেমন আমরা ন্যাচারালি খাবার দাবারের সঙ্গে খাই। এবং দেখা গেছে যে ফিশের যে বেনিফিশিয়াল এফেক্ট সেটা ফিশের সঙ্গে অন্যান্য ধরুন একটু বাটার বা যেসব অন্য ফ্যাট আছে সেটা দিয়ে নিলে পরে ভালো হয়। আমরা জানি বাটারে প্রচুর অ্যারাচিডোনিক অ্যাসিড আছে, এই অ্যারাচিডোনিক অ্যাসিডটা কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সঙ্গে সাইনার্জিস্টিক ওয়েতে কাজ করে। কিন্তু আপনি যদি ক্যাপসুল কনজিউম করেন, পিওরলি ফিশ অয়েল আছে, তাতে খুব হাই কনসেন্ট্রেশন অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটাতে কিনা এই অ্যাডিশনাল অ্যাডভান্টেজগুলো আমরা পাবো না। 3 নম্বর যুক্তিটা হচ্ছে, যদি খুব বেশি আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কনজিউম করেন সেটা আপনার শরীরে ঢুকবে, প্রত্যেকটি কোষে পৌঁছাবে এবং কোষের মধ্যে আমাদের যে পাওয়ার হাউস আছে আমরা বলি মাইটোকন্ড্রিয়া, তার মধ্যে ঢুকে তার ভেতরে কার্ডিওলিপিন বলে একটা মলিকিউল আছে যেটাকে কিক আউট করে দেবে, অর্থাৎ তাড়িয়ে বাইরে বার করে দেবে। এই কার্ডিওলিপিনটা আবার কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে ওভারঅল আমরা বলি যে পাওয়ার হাউস অফ কোষ হচ্ছে তো মাইটোকন্ড্রিয়া, সে কী তৈরি করে, এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে, যেটা দিয়ে আমাদের সমস্ত এনার্জি, আমাদের চলাফেরার শক্তি। তো এই কার্ডিওলিপিন মলিকিউলটা কিন্তু আবার এই এটিপি সিনথেসিসে খুব ইম্পর্টেন্ট একটা হেল্পফুল জায়গায় থাকে। তাহলে যদি খুব বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ঢুকে যায়, কার্ডিওলিপিন মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে যায়, তাহলে ওভারঅল এনার্জি ব্যালেন্সটা কিন্তু হ্যাম্পার্ড হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। তাহলে সেদিক দিয়েও এটা কিন্তু একটা নেগেটিভ রোল প্লে করে। তাহলে এরপরে আসা যাক যে ক্লিনিক্যাল স্টাডিজ বা রিসার্চ কি হয়েছে এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিয়ে, এগুলো বা ফিশ অয়েল সাপ্লিমেন্টেশন নিয়ে যত মেডিকেল রিসার্চ হয়েছে তারা কি বলছে। তাহলে তারা কি বলছে বলার আগে বলি যে একটা অ্যানিম্যাল ট্রায়াল হয়েছিল যেটা কিনা 2010 সালে এটা পাবলিশড হয়েছিল, মাইস অর্থাৎ ইঁদুরের ওপর করা হয়েছিল। তাতে অদ্ভুত একটা ফাইন্ডিং দেখা গেছিল যে হার্টের প্রোটেকশনের জন্য এটা দেওয়া হচ্ছিল ইঁদুরগুলোতে, হার্টের প্রোটেকশন তো কিছু হলোই না, বরং দেখা গেল এই ইঁদুরগুলোর মধ্যে কিন্তু একটা কোলন ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাহলে লাভের লাভ তো কিছু হলোই না, বরং নেগেটিভ সাইড। আর যত হিউম্যান ট্রায়াল হয়েছে সেগুলোতে কি কোনো বেনিফিট পাওয়া গেছে? আপনি জানলে অবাক হবেন,
এখনো পর্যন্ত যত অসংখ্য হিউম্যান ট্রায়াল, মেডিকেল ট্রায়াল হয়েছে, অর্থাৎ এই ফিশ অয়েল খাইয়ে দেখার চেষ্টা করা হয়েছে যে আমাদের হার্টের হেলথ ইমপ্রুভ করে কিনা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে আসে কিনা, বা রিস্কটা কমে যায় কিনা, এখনো পর্যন্ত কোনো ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি যে এই যে ফিশ অয়েল খাইয়ে দেখা হয়েছিল যে যাদের অলরেডি অ্যাথেরোস্ক্লেরোসিস রয়েছে, অর্থাৎ ক্লট, এই যে প্লাক আছে শরীরে, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে কোলেস্ট্রল জমে যাওয়া, আমরা বলি প্লাক, তাদের রিগ্রেশন কি সম্ভব? অনেক পুরনো ট্রায়াল 2002 সালে দেখা গেছে কোনো রকম রিগ্রেশন কিন্তু প্লাকের হচ্ছে না। আর কি দেখা গেছে, যারা ডায়াবেটিস, একটা ট্রায়াল হয়েছিল, ক্লিনিক্যাল ট্রায়াল, রিসার্চ, আমরা র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল বলি, যে যারা টাইপ 1 ডায়াবেটিস অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিসে ভুগছেন তাদের তো হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এরকম অনেক মহিলাদের ওপর এই ট্রায়াল করা হয়েছিল এবং চেষ্টা করা হয়েছিল দেখতে যে হার্টের যে ডিজিজ তার রিস্ক কমে কি না। রিস্ক কিন্তু কিছুই কমে বলে সেই ট্রায়ালে প্রমাণিত হয়নি। ইনফ্যাক্ট আরেকটা ট্রায়াল শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে যাদের বুকে ব্যথা অর্থাৎ অ্যানজাইনা হচ্ছে, এরকম মানুষজনদের মধ্যে দিনে 3টে করে এই ফিশ অয়েল ক্যাপসুল খাওয়ানো হয়েছিল এবং দেখা গেছিল যে এদের হার্টের সমস্যা কমছে কিনা। সমস্যা তো কমায়নি, বরং দেখা গেছে যেই গ্রুপটাতে এই ফিশ অয়েল ইউজ করা হয়েছিল কম্পেয়ার টু প্ল্যাসেবো, প্ল্যাসেবো মানে খালি প্লেন ক্যাপসুল দেওয়া হয়েছিল, তার ভেতরে কোনো ফিশ অয়েল ছিল না। এই প্ল্যাসেবো গ্রুপের থেকে যে স্টাডিয়াম, তাদের কিন্তু হার্টের রোগ তো কমেনি, বরং মৃত্যুর সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। আশ্চর্য না? তাও কিন্তু এই বিজনেসটা আস্তে আস্তে গ্রো করেই চলেছে। এবং আরেকটা ইনফরমেশন বলি আপনাদের, যে কোকরান ডেটা, আমরা বলি কোকরান ডেটা কি, যত মেডিকেল লিটারেচার তারা একসঙ্গে করে তারা মেটা অ্যানালিসিস করে। তো কোকরান ডেটা ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল মেডিকেল ডেটা। তাতে তারা মেটা অ্যানালিসিস করে দেখেছে যে এখনও পর্যন্ত যত ট্রায়াল হয়েছে, কোনো ট্রায়াল সব মিলিয়েও কিন্তু হার্টের যে রিস্ক সেটা এই ফিশ অয়েল দিলে কমে এমন প্রমাণ কিছু পাওয়া যায়নি। রাদার এটার লং টার্ম কনজিউম করলে কিন্তু আপনার শরীরে অক্সিডেশনের সম্ভাবনা বেড়ে যাবে। অক্সিডেশন তাহলে কি হবে? অক্সিডেশন যদি হয় তাহলে আপনার শরীরে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাবে, মাইকি অ্যালঝেইমার্স ডিজিজ অর্থাৎ ভুলে যাওয়ার রোগ সেটাও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওভারঅল মেডিকেল রিসার্চে এখনও পর্যন্ত এই ফিশ অয়েলের ফেভারে কিচ্ছুটি নেই, খালি প্রচারের ওপরেই কিন্তু জিনিসটা দাঁড়িয়ে আছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট শর্টকামিং এই ফিশ অয়েলগুলোর ব্যাপারে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখনকার দিনে তো জলে প্রচুর পলিউশন, ওয়াটার পলিউশন ইজ অ্যান এস্টাবলিশড এন্টিটি। এই পলিউটেড ওয়াটারে যদি আপনার এই ফিশগুলো থাকে, তাদের থেকে যদি এই ফিশ অয়েল কালেকশন করা হয়, আমরা জানি যে যত হেভি মেটাল কোনো ওয়াটারে যদি পলিউশন হিসাবে থাকে, সেটা যখন মাছের খাবারের সঙ্গে মাছের শরীরে ঢুকছে সেটা কিন্তু স্টোর হচ্ছে তার ফ্যাটে, এবং এই ফ্যাটটাই কিন্তু এক্সট্র্যাক্ট করা হচ্ছে ফিশ অয়েল তৈরি করার সময়। অর্থাৎ ওই হেভি মেটালগুলো কিন্তু সোজাসুজি এই ফিশ অয়েল ক্যাপসুলে চলে আসছে এবং সেটা আপনার শরীরেও কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। সেটাও কিন্তু একটা নিউ হ্যাজার্ড হিসাবে আমাদের চোখের সামনে এসছে। তাহলে এতগুলো নেগেটিভ পয়েন্ট, কি করবেন? আপনি কি ফিশ অয়েল ক্যাপসুলের সঙ্গে সঙ্গে সব কিছুই বন্ধ করে দেবেন? ফিশ অয়েলের কি কোনো বেনিফিশিয়াল এফেক্টই নেই? একটু ভালো করে যদি আমি কনক্লুড করি ব্যাপারটা, অ্যাকচুয়ালি প্রবলেমটা কিন্তু মাছে নেই, প্রবলেমটা আছে তাকে এক্সট্রাকশন করা হচ্ছে যে ফিশ অয়েল হাই কনসেন্ট্রেশনে, সেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেওয়া হচ্ছে, সেইখানে প্রবলেমটা আছে। আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সম্বন্ধে যত খারাপ কথা এখনও পর্যন্ত বলা হয়, অর্থাৎ এটা একটা প্রো ইনফ্লামেটরি, শরীরে প্রদাহ করে, পুরোটা কিন্তু সঠিক নয়। অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে যে ওমেগা 6ও কিন্তু যখন র্যানসিড হয়ে যায়, অর্থাৎ একটু উচ্চ টেম্পারেচারে, আমরা জানি যে গুমো গন্ধ তেলে যেরকম হয়ে যায়, সেরকম যখন র্যানসিড হয়ে যাচ্ছে কোনো অয়েল, তাতে যে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে সেটাই কিন্তু প্রো ইনফ্লামেটরি। ন্যাচারাল ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কিন্তু প্রো ইনফ্লামেটরি নয়, রাদার এটা বেনিফিশিয়াল, সেল মেমব্রেন তৈরি করাতে এর যথেষ্ট ভালো একটা এফেক্ট রয়েছে। তাহলে আপনার কি করণীয়? আপনি কি করবেন? আমি সবসময় বলি ন্যাচারাল সোর্স ইজ বেটার দ্যান আর্টিফিশিয়াল সোর্স।
এই যে পদ্ধতি যেভাবে আর্টিফিশিয়ালি কালেক্ট করে আপনার একটা ক্যাপসুলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, প্রবাবলি সেইটাতেই গলদটা রয়েছে। তাহলে আপনি যদি এই যে ওমেগা 3 যে একটা বেনিফিশিয়াল রোল আমাদের শরীরে আছে সেটা সত্যিই পেতে চান, তাহলে আপনি কনজিউম করুন, গোটা মাছটাই কনজিউম করুন, এবং মাছের সঙ্গে যখন আপনার অন্যান্য একটু আধটু ফ্যাটও আসবে সেটাও আপনার বেনিফিশিয়াল হবে। তাহলে হোল ফিশ আপনি কনজিউম করুন, এবং প্রেফারেবলি ওয়াইল্ড কট ভ্যারাইটি, অর্থাৎ ন্যাচারাল সোর্স থেকে যেসব মাছ ধরা হয়েছে সেইগুলো আপনি কনজিউম করুন। একটু চেষ্টা করবেন যাতে সেগুলোতে পলিউশন না থাকে, সেরকম একটা এনশিওর করার জন্য। সবসময় সেটা সম্ভব হয় না, কিন্তু অলওয়েজ ট্রাই টু কনজিউম হোল ফিশ রাদার দ্যান গোয়িং ফর দিস ফিশ অয়েল সাপ্লিমেন্টেশন। আর যদি সত্যিই আপনি ফিশ অয়েল সাপ্লিমেন্টেশনে ভীষণ মোহিত হন, ডোন্ট টেক ইট ফর প্রলং ডিউরেশন। অনেক দিন ধরে খেয়ে যাবেন না, অল্প কয়েকদিনের জন্য, অল্প কিছু দিনের জন্য খেয়ে তারপর বন্ধ করে দিন, এবং ইনশিওর করুন যে ক্যাপসুলটা আপনি খাচ্ছেন সেটা প্রপার প্রসেসে ওই কোল্ড চেইন মেনটেন করে তৈরি হয়েছে কিনা, এবং তৈরি করার পরেও সেটা প্রপারলি স্টোরড হয়েছে কিনা। আইডিয়ালি ফিশ অয়েল ক্যাপসুল কিন্তু ট্রান্সপারেন্ট বটলে রাখারই কথা না, আদার অ্যাম্বার্ড কালার অথবা ডার্ক শিশিতে রাখার কথা, যাতে বাইরে থেকে লাইট না আসতে পারে, কারণ লাইট এলে কিন্তু এটা ডিনেচার্ড হয়ে যাবে। যে কোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু ইজ ভেরি ভেরি আনস্টেবল। সুতরাং সেটা তৈরি করাটার পদ্ধতিটাও যেমন ইম্পর্টেন্ট, সেটা স্টোর করার পদ্ধতিটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সুতরাং খেতে হলে এই ভালো কোয়ালিটির খাবে এবং অল্প কিছু দিনের জন্য খান। তার থেকে বেটার আপনি হোল ফিশ, অর্থাৎ সরাসরি মাছটাই খান না, তাহলে মাছ খাওয়ার মজাটাও তো নেওয়া যায়, তাই নয় কি? তাহলে এই ছিল আজকের ভিডিওর বক্তব্য। আশা করি আপনাদের সামনে কিছু নতুন তথ্য আমি তুলে ধরতে পারলাম। যদি মনে হয় ভিডিওটি ইন্টারেস্টিং, তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।